সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তথ্যগুলো দেখে অনেকে চমকে উঠতে পারেন যে কানাডাতে আবার পিআর প্রোগ্রামে কিসের পরিবর্তন আসতেছে। কানাডা গভর্নমেন্ট পিআর প্রোগ্রামটাকে চালু রেখেছে কানাডা নিজেদের স্বার্থে। আপনারা জানেন যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি কানাডা। লোক সংখ্যা মাত্র 4 কোটি। ব্যাপক টেরিটরি ফাঁকা পড়ে আছে। এরপরে তাদের নিজস্ব বার্থ রেট 1.36, যেটা দরকার ছিল 2.10, অর্থাৎ তারা মাইনাসে আছে। তারা যদি নিজেদের প্রোডাকশন দিয়ে কান্ট্রি চালাতে চায় তাহলে তারা বিলীন হয়ে যাবে। মানে সুতরাং তাদের ইমিগ্র্যান্ট নিতেই হবে, এই জায়গাতে কোনো সন্দেহ নেই। তো ইমিগ্র্যান্টদের নিবে কিভাবে? দরকারি বা রিকোয়ার্ড পিপলদের প্রয়োজন। ইউএসের মতো ডিবি লটারি দিয়ে র্যান্ডমলি স্কিল আনস্কিল পিপলদের সিলেক্ট করে সেটা দিয়ে আসলে খুব বেশি কাজ হবে না। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে অনেক কিছু মেনটেন করতে হয়। এই বিষয়গুলি কানাডা প্রোগ্রাম বেস করে থাকে। তো তার ধারাবাহিকতায় 2015 সালে যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটি চালু করেছিল, এই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটি চালু হওয়ার পরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের বিষয়গুলো জানি যে আমাদের 12 বছরের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে এক্সপ্রেস এন্ট্রির আগেও আমরা কাজ করতেছিলাম কানাডা নিয়ে, বা এখনও করতেছি। তো সেই সময় আমরা দেখেছি যে এক্সপ্রেস এন্ট্রি চালু হওয়ার পরে স্কিল মাইগ্রেশনে বাংলাদেশিদের ফ্লোটা অনেক কমে যায়। এরপরে 2019-20 পর্যন্ত অনেকেই যাচ্ছিল টুকটাক, কিন্তু যখন ক্যাটাগরি বেস সিলেকশন শুরু করলো, ওভারঅল ড্রগুলো যখন হচ্ছিল না, এরপরে বিগত 2-3 বছরে বলা চলে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে খুবই টাফ হয়ে গেছে। যদিও পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে অনেকেই ভালো করতেছে, কিন্তু এই এক্সপ্রেস এন্ট্রির সিস্টেমটা অনেকের জন্যই সুবিধাজনক ছিল না। এই জায়গাতে একটা বড় পরিবর্তন আসতেছে। এটার ফলে আউট অফ কানাডা থেকে আবার অনেকেই সুযোগ পাবেন। বিশেষ করে এখানে যে আপনারা জানেন যে আউট অফ 100-এ 67 পাস মার্ক একটা আছে, এই পাস মার্কটা উঠিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আপনার কানাডাতে এক্সপিরিয়েন্স থাকা এবং আউট অফ কানাডার এক্সপিরিয়েন্স এগুলোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে আপনাদের এখানে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে এক্সপিরিয়েন্সগুলো লাগবে কন্টিনিউয়াস বা আপনার পার্ট টাইম, বা দেখা গেলো যে আপনি 3 বছরের মধ্যে 6 মাস জব করেছেন, 6 মাসে তো প্রেগনেন্সির কারণে আপনি জব করতে পারেননি, অথবা যে কোনো কারণে আপনার জব ছিল না, পরবর্তীতে আপনি 6 মাস করেছেন, এভাবে টেনে টুনে 1 বছর মিলাতে পারলেও আপনারা এখানে এলিজিবল হবেন। এই ধরনের নানা বিষয়ে পরিবর্তনগুলো সাজিয়ে নতুন করে এক্সপ্রেস এন্ট্রিকে তুলে ধরতেছে কানাডা গভর্নমেন্ট। শীঘ্রই এই পরিবর্তনগুলো আসতেছে। তো এই পরিবর্তনগুলো নিয়ে আজকে কথা বলবো। ফাইনালি এগুলো যখন লঞ্চ হবে তখন আরও নতুন করে আলোচনা হবে। আমরা সবসময় আপনাদেরকে আগাম নিউজ দেওয়ার চেষ্টা করি, ইন্টারনালি যে তথ্যগুলো পাই তার পক্ষ থেকে। এখানে দেখুন, ব্রেকিং নিউজই এটা। পার্মানেন্ট রেসিডেন্সি সিলেকশন টু ফেভার হায়ার আর্নিংস, জব অফার্স ওভার কানাডিয়ান এক্সপিরিয়েন্স অ্যাজ পার্ট অফ প্রপোজড এক্সপ্রেস এন্ট্রি রিফর্মস। তো ব্যাপক পরিবর্তন বলতে এটাই, সর্বাধিক পরিমাণে ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয় কিন্তু এই এক্সপ্রেস এন্ট্রি বা এক্সপ্রেস এন্ট্রি লিঙ্ক পিএনপি, এই দুটার কম্বিনেশনে। তো এখানে লাখের অধিক, প্রায় 1.5 লক্ষ ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এগুলোতেই বেশি ইমিগ্র্যান্টরা কানাডাতে আসেন। সুতরাং এখানে পরিবর্তনটা আসা মানে এগুলো আপনাদের জানতে হবে। আমাদের শ্রোতা মণ্ডলীও ম্যাক্সিমামই স্কিল মাইগ্রেশনের শ্রোতা, বা অনেকের ছেলেমেয়েরা কানাডাতে আসে, তারাও তো স্কিল মাইগ্রেশনের মাধ্যমে পিআরে কনভার্ট হয়। তো আনুষঙ্গিক অনেক কথাই বলা হলো। এখানে যে বিষয়গুলোকে সামনে ফোকাস করা হবে সেটা হচ্ছে যে এখানে হাই আর্নিংস ক্যাটাগরির জব যারা করেন তাদেরকে এখানে ব্যাপক প্রায়োরিটি দেওয়া হবে। উইল ম্যাটার মোর দ্যান কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। শুধু যেন তেন এক্সপিরিয়েন্স নিয়ে কানাডাতে জব করার তুলনায় হাই আর্নিংসের জব যারা করবে তাদেরকে কম্পিটিশনে এগিয়ে দিবে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে। তো অটোয়ার নতুন প্রপোজাল, অটো হচ্ছে কানাডার ক্যাপিটাল, তাদের নতুন প্রপোজাল এমনটাই চলে এসেছে। এছাড়া আরও যে পরিবর্তনগুলো এখানে আসতেছে, কানাডাস ফ্ল্যাগশিপ ইমিগ্রেশন সিস্টেম ফর স্কিল ওয়ার্কার, এখানে অ্যাওয়ার্ডিং পয়েন্ট ফর হায়ার আর্নিং ওয়ার্কার্স। তো যারা বেশি আর্ন করবে তাদের পয়েন্টগুলো বেশি দেওয়া হবে, যাদের ইনকাম কম তাদেরকে নেওয়া হবে না এমনটা না, এখানে পয়েন্টসগুলো তাদের জন্য বাড়ানো হবে, এটাই হলো কথা। আমরা আলোচনার মাঝে দেখাবো যে কী পরিমাণে হতে পারে। স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এলিজিবিলিটি সাচ অ্যাজ ক্যান্ডিডেটস হু অনলি হ্যাভ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইল বি গিভেন ইকুয়াল কনসিডারেশন টু দোজ উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো কানাডাতে জব করলে আপনার এক্সপিরিয়েন্সে যেভাবে ভ্যালুয়েশন করা হচ্ছে, আপনি আউট অফ কানাডাতেও সেই জবগুলোর ভ্যালুয়েশন ইকুয়ালি তারা করবে। তবে এখানে অবশ্যই যাচাই বাছাই হবে। আপনি একটা গদবাঁধা এক্সপিরিয়েন্স লেটার দিলেন তাহলেই হলো না, এগুলো বিহাইন্ডে কিন্তু ক্রস চেক করা হবে। কি প্রপোজড চেঞ্জেস কী আসবে সেগুলো আমরা এবার দেখব। 1 নম্বর হচ্ছে, কানাডাতে এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে 3টা প্রোগ্রাম আছে, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ট্রেড ক্লাস, এইগুলোকে ভেঙে চুরে
3টা বিল্ডিং ভেঙে একটা বিল্ডিং উঠাবে, অর্থাৎ ওয়ান সিঙ্গেল প্রোগ্রামে তারা এখানে ইউনিফাই করবে। এখানে সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো যে আগে ল্যাঙ্গুয়েজ টেস্টের রিকোয়ারমেন্টে সবগুলো ব্যান্ডে 6 পেতে হতো, অর্থাৎ সিএলবি 7 লাগতো। এখন এই জায়গাটাকে আরেকটু সহজ করে দেওয়া হচ্ছে, সিএলবি 6 করে দেওয়া হচ্ছে। তার মানে আইএলটিএস সবগুলো ব্যান্ডে 6 পেতে হবে তা কিন্তু না, কারণ সিএলবি 7 মানেই হলো আইএলটিএস সবগুলো ব্যান্ডে 6, সিএলবি 6 মানে এখানে দুই একটা ব্যান্ডে আপনার 5.5 থাকতে পারে। এটা আপনারা ক্রস চেক করে নেবেন, সিএলবি 6 ইকুইভ্যালেন্ট আইএলটিএস স্কোর। তারপরে এখানে আরেকটা বিষয় হলো স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এলিজিবিলিটি টু 1 year অফ কিউমুলেটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দি লাস্ট 3 years। আমি একটু আগে বলেছি যে ভেঙে চুরে আপনি জোড়াতালি দিয়ে 3 বছরের মধ্যে 1 বছরের এক্সপিরিয়েন্স শো করলেই হবে। স্ট্যান্ডার্ডাইজিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অফ কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, যেটা আমি একটু আগে বললাম। এখানে আরেকটা বিষয় সেটা হলো যে প্রপোজিং অ্যান ওভারহাউল অফ দি কানাডিয়ান comprehensive ranking system factors including the removal of or modification of several scoring criteria। তো স্কোরিং ক্রাইটেরিয়াগুলোকে অনেকগুলো রিমুভ করা হবে, অনেকগুলো আবার মডিফাই করা হবে। যেমন হচ্ছে সিবলিং যদি কানাডাতে থাকে তাহলে 15 পয়েন্টস পান, এটাকে মডিফাই করা হবে। অবটেনিং এ কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ক্রিডেন্সিয়াল, অর্থাৎ কানাডাতে যারা পড়াশোনা করতেছেন পোস্ট সেকেন্ডারি ডিগ্রি সেগুলোর পয়েন্টসগুলোকে মডিফাই করা হবে। হ্যাভিং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলোর জন্য এগুলো মডিফাই করা হবে। রিইন্ট্রোডিউসিং জব অফার পয়েন্টস অ্যাজ এ new high wage occupation CRS factor and eliminating the 67 point grid used by the Federal Skilled Worker Program। তো FSWP যারা আউট অফ কানাডা থেকে আমাদের আলোচনা শুনছেন, আউট অফ কানাডা থেকে যারা কানাডাতে সরাসরি পিআর হোল্ডার হিসেবে আসতে চান, তাদের যে 66.7 পয়েন্টের একটা পাস মার্ক ছিল, অনেকেই 64, 65, 66 গিয়ে আটকায় যেতেন, তাদের জন্য এই পয়েন্ট ব্রেকিংটা ভেঙে দেওয়া হলো। এখানে আর পয়েন্ট সিস্টেমটা থাকতেছে না। These details come from a slide deck IRCC shared with immigration lawyer during recent consultation, which has since been made public। তো এই বিষয়গুলো IRCC রিসেন্টলি পাবলিকলি ডিসক্লোজ করেছে। The proposals build on what IRCC signaled earlier this week its forward regulatory plan। 2026 থেকে 28 সালের যে ইমিগ্রেশন প্ল্যান তার মধ্যে তারা এই কাজগুলো ঢুকাই ফেলবে। which revealed the department's intention to retire the, তো রিটায়ারমেন্টে পাঠাবে 3টা প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম আর হলো আপনার ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম পাঠাই, নতুন করে একটা প্রোগ্রাম সিঙ্গেল প্রোগ্রাম করবে। দি প্রপোজাল হ্যাভ নট বিন ফাইনালাইজড, আইআরসিসি প্ল্যান টু হোল্ড পাবলিক কনসালটেশন। তো এখন কি নামে এটা হবে বা সিঙ্গেল প্রোগ্রামটার বিষয়টা এটা কানাঘুষা চলতেছে, আলোচনা চলতেছে, মোটামুটি কনফার্ম। তো এই আর কি বিষয়। নিউ এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর দি মার্জ প্রোগ্রাম, তো 3টি প্রোগ্রাম যখন একসাথে করা হবে তখন এগুলো এলিজিবিলিটি প্রোগ্রামগুলোকে, এলিজিবিলিটি সিস্টেমগুলোকে সাজানো হবে। এখানে যে প্রপোজাল সেটা হলো যে এডুকেশন সেক্টরে যেটা প্রয়োজন ছিল আগে শুধুমাত্র ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে এডুকেশন রিকোয়ারমেন্টটা ছিল, এখন থেকে সবগুলো প্রোগ্রামেই এটা থাকবে। অল ক্যান্ডিডেটস উড নিড অ্যাটলিস্ট হাই স্কুল ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট, তো কমপক্ষে 12 গ্রেড ডিগ্রি থাকতে হবে। এর নিচে কারো থাকলে 12 গ্রেড বলতে ইন্টারমিডিয়েট বা এসএসসি ডিগ্রি থাকতে হবে। ভেরিফাইড থরো ইজ এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট, যারা আউট অফ কানাডাতে পড়েছেন সেগুলোর জন্য ইসিএ করতে হবে। কারণলি এডুকেশন ইজ অনলি মিনিমাম রিকোয়ারমেন্ট ফর এফএসডব্লিউপি। তো যারা স্কিল ট্রেড ক্লাসে অনেকের হয়তো এডুকেশনের রিকোয়ারমেন্ট ছিল না, এখন তাদেরও 12 গ্রেডের এডুকেশন লাগবেই। এবার আসি ল্যাঙ্গুয়েজের জন্য, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এখানে আগে ছিল সিএলবি 7, এটিকে করে দেওয়া হচ্ছে সিএলবি 6। তো এটা একটা বড় সুবিধা, কারণ অনেকেই অল্পের জন্য প্রোফাইল করতে পারতেন না, তারা এখন প্রোফাইল করতে পারবেন। এখানে 4 থেকে 5 এফএসডব্লিউপি ক্যান্ডিডেটের জন্য আগে ছিল, মানে দেখুন এখানে সিএলবির রিকোয়ারমেন্টটা এখানে তুলে ধরা হয়েছে, 7 রিকোয়ারমেন্ট ছিল এফএসডব্লিউপির জন্য। তারপরে ওয়ার্কার এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে candidates would need 1 year of cumulative work experience in a tier 0 to 3 occupation earned within the past 3 years. This experience can be Canadian or foreign. The shift from continuous to cumulative is notable. It means candidates could combine shorter occupation earned with the past 3 years. এটা আমি অলরেডি আপনাদেরকে ক্লিয়ার করেছি। জব অফারের ক্ষেত্রে এখানে যে বিষয়টি থাকতো, এই জব অফার উড নো লঙ্গার বি মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। কারেন্টলি টিপি বা ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামের জন্য জব অফার কিংবা কোনো একটা সার্টিফিকেশন কোয়ালিফিকেশন প্রেজেন্ট ছিল, এটিকে তুলে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ট্রেড ক্যাটাগরি যে সমস্ত ব্যক্তিরা আছেন ইনসাইড কানাডা, আউটসাইড কানাডা, তাদের জন্য একটা বড় সুযোগ ওপেন হবে। 67 পয়েন্ট গ্রিড সিলেকশন গ্রিডে যেটা ব্যবহার করা হতো সেটাকে দূর করে দেওয়া হবে, সেটা অলরেডি আপনারা শুনেছেন। আরসিসি সেজ ক্যাটাগরি বেস সিলেকশন উড কন্টিনিউ। ক্যাটাগরি যে সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে এটা হয়তো মিনিমাইজ করে এটা আবার নতুন করে সাজানো হবে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি ড্র
টার্গেটিং অকুপেশনাল শর্টেজেস বা আর কিছু কিছু থাকবে, সবগুলো নাও থাকতে পারে। হাউ দি সিআরএস উড চেঞ্জ, দি স্লাইড ডেক also outlines proposed change to how candidates would be ranked in express entry pool. এবার আমরা আসি ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। কারেন্টলি এটার জন্য আপনি 80 পয়েন্টস পেতেন। দিস ফ্যাক্টর উড বি restructured to also incorporate with new high wage occupation factor and job offer for high wage occupations. তো এখানে কানাডাতে যারা জব করতেছেন তারা হাই লেভেলের অকুপেশনে যারা জব, তারা এখানে বেশি প্রায়োরিটি পাবেন এবং এইগুলোকে রিস্ট্রাকচার করা হবে 80 পয়েন্টের বিষয়টা। হাই ওয়েজ অকুপেশন ফ্যাক্টর, দিস ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যাডিশন। এটাই সবচেয়ে পরিবর্তন, অনেক কিছুর মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। ক্যান্ডিডেটস উইথ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর জব অফার ইন অকুপেশন আর্নিং অ্যাবভ দি ন্যাশনাল মিডিয়ান ওয়েজ উড রিসিভ এক্সট্রা পয়েন্ট, সিআরএস পয়েন্ট। তো যারা লোয়েস্ট ক্যাটাগরি জব করতেছেন তারা এখানে একটু সাফারার হবেন আগের তুলনায় আরও বেশি। আরসিসি প্রপোজ 3 টায়ার্স বেসড অন হাউ মাস অকুপেশন আর্নস অ্যাবভ দি মিডিয়ান। এখানে দেখুন ফিনান্সিয়াল অ্যানালিস্ট 1.3 টাইমস, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টিচার্স 1.45 টাইমস, তারপর ফিজিক্সিয়ান অ্যান্ড প্রফেসর্স 2 টাইমস। এগুলোকে পরিবর্তন করা হয়েছে। দি লিস্ট কোয়ালিফাইং অকুপেশন উড বি আপডেটেড রেগুলারলি। কোয়ালিফাইং অকুপেশনগুলো রেগুলারলি তারা এটা আপডেট করবে। জব অফার পয়েন্টের ক্ষেত্রে বলতেছে রিমুভড ফ্রম দি সিআরএস ইন 2025। তো আপনারা জানেন যে 2025 সালের মার্চ মাসে তারা একটা পরিবর্তন আনে যে জব অফার পেলে আগে যে 200 পয়েন্ট বা 50 পয়েন্ট দেওয়া হতো এটিকে রিমুভ করে দেওয়া হয়েছিল, এটাকে আবার রিইনস্টল করা হবে, এটিকে নতুন করে দেওয়া হবে। Notably, RCC says it would base these points on occupational earnings, meaning the typical salary for a given occupation rather than a candidate's individual earnings. The department says this approach reduce integrity risks. এরপর আমরা আসি স্কিল ট্রান্সফারাবিলিটি। স্কিল ট্রান্সফারাবিলিটিতে 100 পয়েন্টস পর্যন্ত দেওয়া হয়, এই জায়গাতেও একটা পরিবর্তন আসবে। দিস ফ্যাক্টর উড সি ইনহ্যান্সড রিকগনিশন ফর ট্রেড কোয়ালিফিকেশনস, ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স পয়েন্টস উড বি রিটেইনড। তারপরে হচ্ছে ইনহ্যান্সড ক্যানাডিয়ান লাইসেন্সার রিকগনিশন। তো আপনারা জানেন যে কানাডাতে অনেকগুলো রেগুলেটরি প্রফেশন রয়েছে যেগুলোতে প্র্যাকটিস করতে হলে কানাডা থেকে আপনার সার্টিফিকেশনের প্রয়োজন হয়। এই জায়গাতে তারা বলতেছে হোল্ডার্স অফ এ ক্যানাডিয়ান সার্টিফিকেট অর কোয়ালিফিকেশন ইন এ রেড সিল ডেজিগনেটেড trade would get better recognition under the new system. RCC is also exploring recognition for other regulated professions and considering point for trade apprenticeship work. Factors proposed for removal or modification. According to RCC, the following scoring factor under the CRS are weaker predictor of an applicant's economic outcomes. As such, the department is considering the following factors for removal or modification. এখানে দেখুন যে এখানে বেশ কিছু মডিফিকেশন হবে বা অনেকগুলো রিমুভ হয়ে যাবে। ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সির জন্য বোনাস কারেন্টলি 25 থেকে 50, স্টাডিজ ইন কানাডাতে কারেন্টলি 15 থেকে 30, সেবলিং ইন কানাডা কারেন্টলি 15, স্পাউজাল পয়েন্টস আপ টু 45 পয়েন্টস। এই পয়েন্টসগুলোকে ঢেলে সাজাবে, অনেকগুলো বাদ যাবে, অনেকগুলো নতুন করে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আসবে, সেটা আপনারা জানেন যে প্রভিন্সিয়াল নমিনেশন পেলে এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে পিএনপি আছে সেখানে একটা নমিনেশন সার্টিফিকেট পেলে 600 বোনাস পয়েন্ট দেওয়া হয়, এটিকেও ভেঙে চুরে নতুন করে সাজানো হবে। দিস ইজ লাইকলি ডিউ টু দি ফ্যাক্ট দ্যাট দি ফেডারেল গভর্নমেন্ট অলরেডি রানস স্পেসিফিক ইমিগ্রেশন ড্রস that select for candidates who declare provincial nomination in their profiles, essentially creating a regulatory redundancy in selection process by also awarding these credentials additional points. তো এই স্কোরিং সিস্টেমটাকে পরিবর্তন করা হবে। হাউ লাইকলি দিস চেঞ্জ টু টেক ইফেক্ট, তো এটা কবে কার্যকরী হবে? গভর্নমেন্টের প্ল্যান ছিল যে 1 এপ্রিল 2026 থেকে এটি কার্যকরী করার। তো এটি প্রাইমারি স্টেজে আছে, এটি আরও কিছুদিন পরে এটা যে কোনো মুহূর্তে সার্কুলার হবে, গ্যাজেট হবে, করে এটা বাস্তবায়ন করবে। আপাতত যে পরিবর্তনটা এসেছে সেটা হলো যে 1 আপনার এপ্রিল থেকে আপনার কানাডার সিটিজেনশিপের ফিটা বাড়ানো হয়েছে, আর 30 এপ্রিল থেকে তারা সকল পিআরের জন্য গভর্নমেন্ট ফিটা বাড়িয়ে দিয়েছে। এটা অলরেডি কার্যকরী হতে যাচ্ছে এবং সামনে যে পরিবর্তনগুলো নিয়ে আজকে কথা বললাম আমরা, এগুলোর সামনে এই পরিবর্তনগুলো আসবে। দি স্কোপ অফ দিস এক্সপ্রেস এন্ট্রি চেঞ্জ ইজ ফার লার্জার দেন ফি আপডেটস। তো সেই পরিবর্তনগুলো একটা ব্যাপক একটা ধাক্কা দিবে সবার মাঝে। অনেক ব্যক্তিরা এখানে নতুন করে সুযোগ পাবেন, এলিজিবল হবেন, অনেকে আবার ছিটকিয়ে পড়তে পারেন। However, merging 3 programs and overhauling the CRS would require significant regulatory amendments. The fact that the department is serious about moving forward, but the scale of the reform means implementation could take considerable time. তো আজকের আলোচনা নিঃসন্দেহে অনেকের জন্য একটা গাইডলাইন হয়ে থাকবে ফিউচারের জন্য, নিয়ার ফিউচারে যে পরিবর্তনগুলো আসবে
আউট অফ কানাডা থেকে অনেকে উৎপেতে থাকবেন, অবশ্যই থাকা দরকার। যে পরিবর্তনগুলো আসতেছে 3টা প্রোগ্রাম ভেঙে একটা প্রোগ্রামে আনা হচ্ছে। অনেক ভাই বোনরা আবার নতুন করে সুযোগ পাবেন। আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কমানো হচ্ছে, 67 পয়েন্ট রিমুভ করা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।